দর্শক ঈদের শুভেচ্ছা। ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। তার সঙ্গেই কোনো কালক্ষেপণ না করে কথা শুরু করব। সোহান ভাই, ঈদের কয়েকটা দিন আগে আপনি নিজের গ্রামে যাচ্ছেন। ঈদের আমেজটা, গ্রামে কাটানোর সময়টা, এই সার্বিক সময়টা কেমন কাটে? ফার্স্ট অফ অল সবাই ঈদ মোবারক। আমার কাছে মনে হয় যে ঈদটা আমাদের সবার জন্যই অনেক আনন্দের একটা সময় এবং অবভিয়াসলি আমি যখন সময় পাই আমার হোম টাউন খুলনাতে আসার চেষ্টা করি। অনেক দিন পর হয়তো সবার সাথে দেখা হয়। পুরো বছর হয়তো বিজি থাকার কারণে আসা হয় না। তো যদিও আমি অনেক বেশি আড্ডাবাজ, তো আমার কাছে মনে হয় যে ঈদের সময়টা আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট সময়। যদিও খুব কম সময় পাওয়া যায় এখন, আর রেগুলারলি অবশ্যই ঈদে আসাও হয় না। তো এইবার ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে দু একদিন যেটাই সময় পাই খুব ভালো সময় যাবে। ফ্যামিলি আছে, কাজিনরা আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে। এই ব্যস্ত সময়টার মধ্যেও যে কয়টা দিন নিজের মানুষজনের সাথে কাটানো হয়, ওই সময়টাতে আসলে আপনার সারাদিনের রুটিনটা কেমন থাকে যদি একটু শেয়ার করেন? না, আসলে ওইরকম রুটিনের কিছু না। বাসায় থাকা হয়, বাসার আশেপাশেই থাকা হয়। ফ্রেন্ড সার্কেলরা আসে, কাজিনরা আসে, চাচা চাচি সবাই একসাথে আমরা আশেপাশে থাকি, আব্বু আম্মু আছে, সবাই মিলে আসলে রুটিনের কিছু না, যেই সময়টা যেভাবে যায় ওইভাবে আসলে সময় আড্ডা দেওয়ার চেষ্টা করি। একজন অ্যাথলিট হিসেবে হয়তো খাবারের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হয়, অনেক কিছু হয়তো স্যাক্রিফাইস করতে হয়। ঈদের সময়টাতেও সেগুলো বজায় থাকে কি না, খাবারের কথা যদি জিজ্ঞেস করি, স্পেশাল ফেভারিট কোনো খাবারের বিষয়টা? টু বি অনেস্ট, ঈদের সময় গেলে হয়তো অনেকের মন রাখার লক্ষ্যেও হয়তো অনেক খাওয়া দাওয়া করতে হয়। আবার টু বি অনেস্ট আমি বিফ অনেক লাইক করি। তো আমার কাছে মনে হয় যে যখন যাই একদিন বা 2 দিন খাওয়া দাওয়া ওইভাবে হয়। আবার যতটুকু আসলে কন্ট্রোল করা যায় ওইটা করার চেষ্টা করি। সালামি কালচারের বিষয়টা যদি বলি, একসময় যেটা খুব প্রকটভাবে ছিল, এখন হয়তো কিছুটা মলিন হচ্ছে বা হয়েছে। আপনার কথা যদি জিজ্ঞেস করি, ছোটোবেলার স্মৃতি থেকে শুরু করে এখন পর্যন্ত জীবনে সালামির এই বিষয়টা আপনার কাছে কেমন আবেদন সৃষ্টি করে, কিংবা যদি নির্দিষ্ট করে জিজ্ঞেস করি যে সর্বোচ্চ কত টাকা সালামি পেয়েছেন? টু বি অনেস্ট, ছোটোবেলা থেকে একটা মজার সময় আমরাও আসলে ওয়েট করতাম যে কখন সালামি পাচ্ছি, কে কত পাচ্ছি। একটা ট্রানজ্যাকশন থাকে। এখন মনে হয় এখনও যে পাই না তা না, এখনও পাই। এখন দিতেও হয়, রেসপন্সিবিলিটিটাও আছে। তো আমার কাছে মনে হয় যে এটা খুব মজার একটা সময় এবং টু বি অনেস্ট এটা খুব এনজয় করি। দেয়ার কথা যেটা বললেন, সালামি দেওয়ার ক্ষেত্রে নুরুল হাসান সোহান আসলে কেমন, কৃপণ নাকি অনেক বেশি উদার? না, এটা আসলে ওইভাবে ব্যাখ্যা দেওয়া যাবে না, বাট হ্যাঁ, আমার দিতেও ভাল লাগে এবং নিতেও ভাল লাগে। মাঠের ক্রিকেটে ফিরি, আপনি এমন একটা সময়ে ছুটিতে যাচ্ছেন, ঈদের ছুটিতে, যখন আপনার শেষ 4 ইনিংসে 2টো সেঞ্চুরি আছে, এর মধ্যে একটা 132 নট আউট। মানে নিজের ফর্মটা নিয়ে আপনার মূল্যায়ন কিংবা কেমন সন্তুষ্টি আছে নিজের মধ্যে? দেখেন না, আমার কাছে মনে হয় যে টিমটা আমার কাছে সবার লক্ষ্যে আমি এইভাবে সেট আপ করি এবং মাইন্ড সেট আপ এরকম। হয়তো টু বি অনেস্ট যদি বলি, বড় ইনিংস এক একটা ফরম্যাটে এক এক রকম থাকে। তো আমার কাছে আসলে সংখ্যাটা খুব বড় না। আমার কাছে মনে হয় যে টিমের জন্য আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছি এবং উইনিং কন্ট্রিবিউশন কতটুকু রাখতে পারতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে টিম আমার কাছে কখন কী সিচুয়েশানে কী চাচ্ছে, ওইটা আমি কতটুকু ডেলিভারি করতে যাচ্ছি, ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট। এরকম 50 বা 100 কোনো মাইল ফলক আমার কাছে, আমি কোনো সময় ওইটা নিয়ে নিজেরা জাজ করি না। তো আমার কাছে সবসময় জাজমেন্টটা আসে আমি টিমের জন্য কতটুকু এফোর্ট দিতে পারতেছি এবং টু বি অনেস্ট কতটুকু অনেস্টির সাথে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি। ইনিংসের শেষ পর্যন্ত খেলে থাকেন আপনি, হয়তো সেই চেষ্টাও থাকে, তো আপনার ওই মেন্টালিটির জায়গাটাই একটু জানতে চাইবো কেমন? না, দেখেন, আমরা যেহেতু নিচের দিকে ব্যাটিং করা হয়, টু বি অনেস্ট যদি বলতে যাই, সবসময় ইনিংস একরকম থাকে না। কোনো সময় কম সময় পাওয়া যায়, বড় রান করার অপরচুনিটি অনেক কম থাকে। বাট যে জিনিসটা ইম্পর্টেন্ট থাকে যে হয়তো অনেক সময় সাকসেস হবো, অনেক সময় ফেল হবো, বাট জিনিসটা যেহেতু মিডল অর্ডারে ব্যাটিং করতেছি, আমার কাজটাই হচ্ছে যে যতটুকু ডিপ যাওয়া যায়। এই মর্মেই আসলে একটা বিষয় বা স্ট্যাটিস্টিক্স বলা যায় মাথায় আসলো, সেটা হচ্ছে ন্যাশনাল টিমে ওডিআইতে আপনার অ্যাভারেজ 85, অধিকাংশ ইনিংসে আপনি যে কয়টা খেলেছেন নট আউট থেকেছেন। তো ওই জায়গাতে যখন আপনি ভালো করছিলেন কিংবা ভালো একটা পারফর্ম করেছেন, যে কয়টা সুযোগ পেয়েছেন, টানার সুযোগ না পাওয়ার আক্ষেপ কাজ করে কিনা? না, দেখেন, অবভিয়াসলি প্রতিটা ক্রিকেট প্লেয়ারের ক্যারিয়ার এরকম হয়। আপনি যখন অন অ্যান্ড অফ থাকবেন, আপনার ওই পারফরমেন্সটা থাকবে না। আপনি একটা গ্যাপের পরে আবার নিজেকে তৈরি করতে হবে। তখন যদি ওই জিনিসটা যখন ভালো যাচ্ছে, ওই জিনিসটা আপনার মোমেন্টামটা যতটুকু ক্যারি করা যায়, ক্যারি করলে ধরেন যে আমার কাছে মনে হয় আমার ক্যারিয়ারও আরও অনেক উপরে যেতে পারতো। বাট আমার কাছে মনে হয় না যে আফসোসের কিছু।
যখনই যখন সুযোগগুলো পেয়েছি কাজে লাগার চেষ্টা করছি। ইনশাল্লাহ ফিউচারেও যদি সুযোগ পাই, যেখানে শেষ করেছি ওইখান থেকে আবার শুরু করার চেষ্টা করবো। যদিও যেটা বললাম যে একটা ফ্লোতে থাকলে আপনি সব কিছু অনেক ইজিলি করতে পারবেন। হয়তো 2-3 বছর গ্যাপ দিয়ে দিয়ে যদি এই জিনিসগুলো আসে তখন একটু ডিফিকাল্ট হয়, বাট আমার কাছে মনে হয় যে ইটস ওকে, নো কমপ্লেন। যদি ইনশাল্লাহ আবার সুযোগ পাই অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। যদি এই ক্ষেত্রেই আসলে জিজ্ঞেস করি যে নির্বাচক কিংবা ম্যানেজমেন্ট যাই বলুন, ক্রিকেট বোর্ড যদি সার্বিকভাবে বলি, আরও দল নির্বাচনের ক্ষেত্রে বিচক্ষণ হওয়ার জায়গা থাকে কিনা বা ছিল কিনা আগে? দেখেন, প্রফেশনালিজম টু বি অনেস্ট সব দিক থেকে আমরা প্লেয়াররা বলি, আমরা আমাদের ক্রিকেট কালচার বলি, আমাদের জায়গা থেকে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, অনেক বেশি জায়গা আছে। আপনি যদি অন্যান্য দেশের সাথে ডিপলি আপনি গো থ্রু করেন তাহলে দেখবেন যে অনেক জায়গায় অনেক অপশান আছে যেখান থেকে আপনারা ইমপ্রুভ করার চেষ্টা করতে পারেন। এবং ইভেনচুয়ালি যেটা বললাম, একটা প্লেয়ারের ক্যারিয়ারের জন্য কিন্তু প্রতিটা মানে মুহূর্ত অনেক ইম্পর্টেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি কীভাবে গাইড করতেছেন, কীভাবে মোটিভেট করতেছেন, এটাও একটা প্লেয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট থাকে। আমি 30-40 বার ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছি, আবার হয়তো নিজেকে ওইভাবে মোটিভেট করে চলে এসেছি। হয়তো কোনো সময় টিম কম্বিনেশনের কারণে, আমার কাছে টিম প্রায়োরিটি সবার উপরে। অবশ্যই টিম কম্বিনেশনের কারণে অনেক সময় আপনি ভালো খেলেও টিমে থাকতে পারবেন না, বা আপনার ওই জিনিসটা অপরচুনিটি থাকবে যে আপনার টিম আপনাকে প্রয়োজন, আপনি হয়তো ওই জিনিসটা আমরা হয়তো খুব ভালো মতো জাজ করতে পারি না। তো আমার কাছে মনে হয় এটা ফেয়ার যে আপনি সবসময় যে ভালো খেলে টিমে থাকবেন সেটাও না, টিম কম্বিনেশনের জন্য বাংলাদেশ টিমের জন্য যেটা বেটার হবে ওইটাই আপনাকে করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে জিনিসগুলো আরও অনেক প্রফেশনালিজম এবং ইমপ্রুভ করার জায়গা আছে। শোন ভাই, যেটা বললেন 30-40 বারের মতো যেই বাদ পড়ার বিষয়টা, প্রতিবার ন্যাশনাল টিমে খেললেন একটা ম্যাচ বা কয়েকটা ম্যাচ, তারপর বাদ পড়ে গেলেন, মেন্টালি কতটা এফেক্ট করে বা ওই সময় কেমন অবস্থানে? না, অবভিয়াসলি দেখেন, এটা একটা ইজি জিনিস না। আমার কাছে মনে হয় মেন্টালি অনেক স্ট্রং থাকা লাগে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আপনার হাতের 5টা আঙ্গুল যেমন একরকম হবে না, আপনার অপরচুনিটিগুলো সব একরকম হবে না, ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করবে। এটাই বাস্তবতা, এটা মেনে আপনার যেতে হবে। অবভিয়াসলি আমার যে জন্য সবসময় লক্ষ্য থাকে, হয়তো কোনো সময় পারি, কোনো সময় হয় না, বাট যখনই সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। অবভিয়াসলি আমি বললাম যে সাকসেস ফেল দুইটাই থাকবে লাইফে, এটা পার্ট অফ লাইফ। ওই জায়গা থেকে নিজেকে আরও কীভাবে ভালো পরিণত করা যায় এবং নিজের উইক পয়েন্টগুলো নিয়ে কাজ করে কতটুকু আরও ডেলিভার করা যায়, এটা ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে যদি লাকের বিষয়টা আছে, আপনার কি মনে হয় যে কিছু প্লেয়ার হয়তো লাকি হয়ে থাকেন কিছু ক্ষেত্রে, যে তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয় টানা ফেল করার পরে, আবার কিছু কিছু প্লেয়ার আনলাকি হয়ে থাকেন এইসব ক্ষেত্রে? না, আমি যেটা বললাম, দেখেন বাংলাদেশ টিম সবার আগে। আপনার ভালো খেললেই যে আপনি থাকবেন, বা টিম কম্বিনেশনের একটা ব্যাপার আছে, টিম কম্বিনেশনে আপনি কীভাবে চাচ্ছেন। কারণ দেখেন 11 জন প্লেয়ার যখন খেলবে, 11 জনের রোল 11 রকম। তো আপনি একজনের সাথে ভালো খারাপ পারফরমেন্স দিয়ে অনেক সময় আপনি জিনিসটা জাজ করতে পারবেন না। আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ন্যাশনাল টিমে যারা খেলে সবাই আসলে পারফর্ম করতেছে, সবাই পারফর্ম করার অ্যাবিলিটি আছে। হয়তো কেউ যে সাকসেস হচ্ছে, কেউ ফেল হচ্ছে, বাট যেটা বললাম টিম কম্বিনেশনে কাকে কোথায় দরকার, এটা অনেক বড় একটা রোল প্লে করে, এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে এটা ফেয়ার এনাফ। সাম্প্রতিক ঘটে যাওয়া একটা ঘটনা, মানে খুবই অপ্রত্যাশিত ঘটনা আমাদের জন্য, তামিম ইকবালের অসুস্থতা। আপনি নিজেও গিয়েছিলেন হাসপাতালে তাকে দেখতে, ওই সময় আসলে কেমন দেখেছেন বা কথাবার্তা হয়েছে কিনা? না, অবভিয়াসলি দেখেন যে আমরাও মাঠে ছিলাম যেদিন এই জিনিসটা হয়। আমরা তো ফার্স্টে বিলিভই করতে পারতেছিলাম না যে এরকম জিনিস, কারণ তার আগের দিনও তার সাথে দেখা হয়েছে। আর যদি বলি, তার মতো একটা মানুষ এইভাবে তারা দেখতে পাওয়া, আসলে আমি যখন হসপিটালেও তাকে দেখছি নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল, টু বি অনেস্ট। আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে নিক। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমার কাছে মনে হয় যে গরিব মানুষ বা অসহায় মানুষের পাশে সে সবসময় ছিল। তার জায়গা থেকে আল্লাহ তাকে এরকম একটা জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে আসছে, যেখানে আমার কাছে মনে হয় যে আল্লাহ নিজে ছাড়া যে সিচুয়েশনের বর্ণনা শুনছি খুবই ভয়াবহ, তো আল্লাহ তারা নিজে ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। অবশ্যই সবার ভালোবাসার কারণে এটা পসিবল হয়েছে, এবং অবশ্যই আল্লাহর কাছে কৃতজ্ঞ। শোন ভাই, কিছুটা যদি ফ্র্যাঙ্ক হওয়া যায়, আপনার জীবনের যদি জিজ্ঞেস করি সবচেয়ে কষ্টের মুহূর্ত কী ছিল, শেয়ার করা যায়? শেয়ার করার কষ্টের মুহূর্ত তো অনেকেই আছে, হয়তো ওইভাবে শেয়ার করার কিছু না, বাট হ্যাঁ, আপস অ্যান্ড ডাউন থাকে। এটা নিয়েই লাইফ, পার্ট অফ লাইফ, এভাবেই আসলে চলতে হবে। অবভিয়াসলি এরকমভাবে আমার কাছে মনে হয় না যে শেয়ার করাটাও ঠিক হবে, বাট হ্যাঁ, যেটা বললাম, আপস অ্যান্ড ডাউন থাকেই মানুষের লাইফে। আপনি
আপনি কিছুক্ষণ আগে বললেন যদি সুযোগ আসে নিজে সেরাটা দিয়ে পারফর্ম করার চেষ্টাটাই সবসময় থাকবে এবং থাকে। তো এখন ন্যাশনাল টিমের প্রেক্ষাপটটা যদি দেখি, দুজন সিনিয়র প্লেয়ার তারা অবসর নিয়েছেন, লোয়ার মিডল অর্ডার কিংবা মিডল অর্ডার ফিনিশিং রোল, এই বিষয়গুলো নিয়ে আলোচনাও হচ্ছে, আপনার নামও সেখানে এসেছে। সেই জায়গাতে আপনার ভাবনাটা জানতে চাই জাতীয় দল সম্পর্কে। দেখেন, যখন ক্রিকেট শুরু করেছি প্রথম থেকে লক্ষ্য ছিল বাংলাদেশ টিমের হয়ে রিপ্রেজেন্ট করা, এটা প্রাউডের ব্যাপার। অবভিয়াসলি যেটা বললাম যে এটা আমার হাতে নাই, আমার হাতে পারফর্ম করা, এবং টু বি অনেস্ট যেটা বললাম টিম কম্বিনেশন, যারা টিমের সাথে আপনার ইনভলভ আছে তারা বুঝবে যে কোন কম্বিনেশনে কাকে দরকার। অবভিয়াসলি আমি ওটা রেসপেক্ট করি, এবং অ্যাট দ্য সেম টাইম যদি আমার দিকে সুযোগ আসে অবশ্যই আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো। আরেকটা আলোচনা এসেছে, যেহেতু আপনি অলরেডি টি-20 টিমের ক্যাপ্টেন্সিও করেছেন ইন্টারন্যাশনাল টিমের, আপনাকে সেভাবেও সেই রোলে দেওয়া যায় কিনা, যদি সেই সুযোগ আপনার কাছে আসে আপনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন? না, এখনও অবভিয়াসলি আমার কাছে এরকম কোনো কথা আমি জানি না। আমার কাছে মনে হয় যে যেহেতু ন্যাশনাল টিমের বাইরে আছি, অবশ্যই ন্যাশনাল টিমের ব্যাক করাটা ইম্পর্টেন্ট। ইভেনচুয়ালি যদি যেটা বললাম যে যে কোনো ধরনের দায়িত্ব যখনই আসে আমি চ্যালেঞ্জ সবসময় নিতে মানে পছন্দ করি। চ্যালেঞ্জ যে ধরনের আসুক, সেটা আমি বললাম যে মাঠে হোক মাঠের বাইরে হোক। বাট অবভিয়াসলি যেটা বললাম যে আমার কাছে মূল লক্ষ্যটা থাকবে বাংলাদেশের রিপ্রেজেন্ট করা। যদি ইনশাল্লাহ আবার সুযোগ আসে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। মানুষ স্ট্যাট দেখে কিছু প্লেয়ারকে হয়তো বিবেচনা করে থাকে যে তার গড় এত, স্ট্রাইক রেট এত, যেটা হয়তো সেই প্লেয়ারকে ঠিকভাবে মূল্যায়ন করা যায় না। সেটা আপনারও মনে হয় কিনা, আর সেটা শিকার আপনি হয়েছেন বলে মনে হয়? না, দেখেন, আমি যেটা বললাম যে আমাদের ক্রিকেট কালচারটা এমন জায়গায় আমরা আছি যে এখানে আপনার ধরুন খুব তাড়াতাড়ি আমরা জাজ করতে পারি। আমরা যে স্পেশালি যেখানে ব্যাটিং করি, আমার কাছে মনে হয় যে যেটা বললাম যে আমি কোনো সময় হয়তো 100 মারলে বা 50 মারলে জিনিসটা ফোকাস অনেক বেশি আসে। বাট একটা প্লেয়ারের এক একটা ডিফারেন্ট রোল থাকে, সেই রোলে আপনি কতটুকু টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছেন, এই জায়গাটায় আপনার ফেয়ার হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। এবং অ্যাট দ্য সেম টাইমে আমরা যখন যেখানে ব্যাটিং করতেছি এখানে কিন্তু অনেক সময় ইনিংস থাকবে আপনার 7 বলে 15 করতে হবে, 10 বলে 20 করতে হবে, এবং রেগুলার যে আপনি জিনিসটা এরকম হবে তাও না, কারণ আপনার বলের থেকে রান বেশি থাকবে। অনেক সময় থাকবে আপনার 30 রানে 5 উইকেট পড়ে গেছে, এখান থেকে আপনার টিমকে নিয়ে যেতে হবে। তো ডিফারেন্ট এক একটা থাকে। তো এইখানে আসলে কতটুকু আপনি এটার সাথে করতে পারতেছেন, কতটুকু ট্রাই করতেছেন, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় না যে কে জাজ করতেছে এটা খুব বেশি ফেয়ার হবে, কারণ আমরা যেটা বললাম যে আজকে আপনি যদি 10 বলে 20 করেন, টিম জিতালেন, পরের দিন আপনি খারাপ করলেন, জিনিসটা মানুষ ভুলে যাবে, কারণ 20 রান আপনার কাছে এতটা ম্যাটার করবে না। বাট আমার কাছে মনে হয় যে যারা টিমের সাথে আছে বা যারা ক্রিকেট বুঝতেছে তারা বুঝবে যে এই 20 রানের মূল্যটা কতটুকু। ইভেনচুয়ালি আমি যখন ক্যাপ্টেন্সি করি আমার কাছে জিনিসটা এরকমও থাকে যে আমার প্লেয়ারদের কাছে কেউ যদি হয়তো রান করছে, সবাই প্রতিদিন রান করবে এরকম না। কেউ যদি একটা ভালো ক্যাচ ধরে, কেউ একটা ভালো ফিল্ডিং সেট করে, কেউ যদি একটা রান আউট করে ম্যাচের মোড় ঘুরাই দিতে পারে, সেটা কিন্তু টিমের জন্য অনেক বড় একটা পাওয়া। তো আমার কাছে সবসময় জিনিসগুলো এরকম থাকে যে কোনো কিছু ইন্ডিভিজুয়াল চিন্তা না করে আমরা অ্যাজ টিম হিসেবে কারো কোথায় লাগতেছে, যেহেতু মাঠে 11 জন পারফর্ম করতেছে, 11 জনই পারফর্ম করবে তা না। বাট ছোটো ছোটো আমার যে ইনপুটগুলো থাকবে এটা একটা ম্যাচের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং অ্যাজ এ টিম হিসাবে ভালো করার জন্য অনেক ইম্পর্টেন্ট। মানুষের ট্রোলিং, সীমাহীন সমালোচনা, নিন্দা, এই জিনিসগুলো এফেক্ট করে কিনা? আরেকটার সাথে প্রশ্ন করতে চাইবো যে সোশ্যাল মিডিয়া আমাদের দল নির্বাচনে কোনো রকমভাবে প্রভাব ফেলে কিনা আপনাকে? অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে দেখেন বাংলাদেশের যে প্রেক্ষাপট বা যে কালচার, আমরা সোশ্যাল মিডিয়ার বাইরে যেতে পারি না। এবং যদি আপনি অ্যাজ এ হিউম্যান বিং দেখেন, আমার কাছে অবভিয়াসলি আপনি আমার ক্রিকেট আমার কাছে মনে হয় ফার্স্ট প্রায়োরিটি। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটাও একটা জিনিস যে আমি মানুষ হিসেবে কতটুকু ভালো, আমি মানুষ হিসেবে কতটুকু ভালো কাজ করতেছি, বা আমার দ্বারা কেউ কষ্ট পাচ্ছে কিনা, এটা আমার কাছে সবসময় ইম্পর্টেন্ট থাকে। অবভিয়াসলি হয়তো আমারও ভুল হতে পারে, আমারও দুই একটা কাজ যেটা আরেকজনের পছন্দ নাও হতে পারে, কষ্ট পেতে পারে। বাট আমার কাছে মনে হয় যে আমি সবসময় এটা চেষ্টা করি যাতে আমার জানা মতে কেউ আমার দ্বারা এই কষ্টটা না পায়। অবভিয়াসলি যারা ধরেন যে কেউ কাউকে ট্রল করতেছে বা কথা বলতেছে, একজনের খারাপ কথা বলতেছে, তার ফ্যামিলি আছে, অ্যাজ এ হিউম্যান বিং তো আমরা কোনো কিছুই মানুষের ঊর্ধ্বে না। তো এটা অবশ্যই খারাপ লাগবে, তার জায়গা থেকে যে জিনিসগুলো আসে, সবাই হয়তো তার জায়গা থেকে চেষ্টা করে 100%। সবসময় যে আপনি সাকসেস হবেন তা না, ফেল হচ্ছে ইভেনচুয়ালি। আমার কাছে মনে হয় যে আমাদের যে ব্যারিয়ার আছে ওইটার বাইরেও আমরা চেষ্টা করি যতটুকু হয়তো দেশের জন্য দেওয়া যায়। বাট অ্যাট দ্য সেম টাইম সবসময় যে আপনার হবে সেটা না। বাট অবভিয়াসলি ধরেন যখন আপনাকে নিয়ে খারাপ কথা হচ্ছে বা মানুষ জাজ করতেছে, এটা খারাপ লাগবে, আপনার লাগবে, আপনার ফ্যামিলির লাগবে, এটা খুবই নর্মাল জিনিস। শেষ 4টা প্রশ্ন জিজ্ঞেস করবো। 2015 সাল যদি আমি ভুল না করি আপনার ইন্টারন্যাশনাল অভিষেক হয়, ওই জায়গা থেকে কখনো কি মনে হয়েছে যে আমার ব্যাটসম্যান সোহানের কোনো উন্নতি দরকার আছে, কিংবা আমার এই জায়গাটা উন্নতি করা প্রয়োজন নিজেকে নিয়ে কাজ?
না দেখেন, আধুনিক ক্রিকেটে আপনার প্রতিনিয়ত আপনাকে উন্নত করতে হবে। আমার কাছে এটা মনে হয় না যে কোনো বছর আপনার এটা হতে পারে ৭ দিন পরে, এটা হতে পারে ১ মাস পরে। আপনার ক্রিকেটও যেভাবে চেঞ্জ হচ্ছে, ১০ বছর আগে একরকম ছিল, এখন আরেক রকম। তো আমার কাছে মনে হয় প্রতিনিয়ত নিজের জায়গা থেকে সেরাটা দিয়ে নিজের যে ভুলগুলো আছে এটা নিয়ে কাজ করার চেষ্টা করি। অবভিয়াসলি আমি যেটা বলি যে দেখেন আমরা বাংলাদেশ ক্রিকেট একটা সময় যেখানে ছিল ওইখান থেকে আমাদের আরও উপরে যাওয়ার কথা ছিল। বাট আমার কাছে মনে হয় যে অনেক কিছু রয়েছে এখানে, যে গ্যাপটা অবশ্যই আপনি প্লেয়ারদের দোষ দিতে পারেন, প্লেয়ার হিসেবে আমি রেসপন্সিবিলিটি নিতে অবভিয়াসলি প্রস্তুত। বাট আমার কাছে মনে হয় অ্যাট দ্য সেম টাইম বিগত লাস্ট ৫-৭ বছরের অনেক কিছু রয়েছে যে প্রসেসগুলো আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের আমরা যেখানে যাওয়ার কথা ১৭-১৮ সালে যেদিকে ছিলাম সেই জায়গা থেকে আমরা আরও পিছিয়ে আসছি, আমাদের আরও যাওয়ার কথা উপরে। বাট আমার কাছে মনে হয় না যে ওই জায়গাটা রিচ করতে পারছি। বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে সবার এই জায়গা থেকে কাজ করার অনেক জায়গা আছে, নিজের জায়গা আছে। এবং আমার কাছে মনে হয় সব কিছুর মধ্যে বাংলাদেশ টিম থাকা উচিত, ইন্ডিভিজুয়াল কোনো কিছু চিন্তা করে না। এটা হয়তো বা কোনো প্লেয়ারের কথা আমি বলতেছি না, কোনো অফিসিয়ালের কথা বলতেছি না, বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষের কথা বলতেছি না। আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে বাংলাদেশ টিম কোথাও যেতে হবে সেই চিন্তাটা করা উচিত। যখন আপনি ইন্ডিভিজুয়াল চিন্তা করবেন তাহলে আপনার যে জিনিসগুলো এখন হচ্ছে এটা খুবই নর্মালি হবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে ১৭, ১৮, ১৯ সালের দিকে বিপিএল আমরা কোথায় চিন্তা করতাম, আর এখন আমরা বিপিএল কোথায় নিয়ে এসেছি। ওই সময় আইপিএল এর পরে পিএসএল এর সাথে সমান সমান আমরা চিন্তা করতাম। তো এই জিনিসগুলো তো চাইলেই ইমপ্রুভ করার অনেক জায়গা ছিল, কিন্তু আমরা হয়তো যারাই থাকি আমরা ওই জিনিসটা ইমপ্রুভ করার চেষ্টা করি নাই, আমরা জিনিসটা যার কারণে এই জায়গায় আসছে। তো বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য আমার কাছে মনে হয় যে সবারই ইন্ডিভিজুয়াল চিন্তা না করে বাংলাদেশ ক্রিকেটের নিয়ে চিন্তা করাটা খুবই দরকার। ২০১৮ সাল নিদাহাস ট্রফি শ্রীলঙ্কার সাথে ম্যাচটায় থিসারা পেরেরার সাথে আপনার কিছু একটা নিয়ে বাকবিতণ্ডা হয়তো হয়েছিল, যেটা নিয়ে পরবর্তীতে সম্ভবত জরিমানাও হয়েছিল, সেটা সম্পর্কে আমরা জানতে পারি কিনা? আপনার দেখেন, আমার কাছে ওই সময় মনে হয়েছে যে ম্যাচের একটা ইম্পর্টেন্ট মোমেন্ট ছিল। আর টু বি অনেস্ট যদি আমি আমার কথা বলি, আমার ক্যারেক্টারটা এরকম যে আমি ধরেন যে হয়তো অনেক রিজন রয়েছে যে আমার কাছে যদি মনে হয় যে এটা ঠিক হচ্ছে না আমি ওই জায়গায় কথা বলবো, সেটা আমার ক্যারিয়ারের ক্ষতি হোক, আমার পার্সোনাল ক্ষতি হোক। এবং জিনিসটা এমন না যে আমি এটার জন্য কোনো ক্ষতি হয় নাই, হবে এটা স্বাভাবিক। বাট আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমার কোনো অনুশোচনা নাই। আমার কাছে যদি মনে হয় যে এই জিনিসটা ফেয়ার, সেটা আমার সাথে হোক বা আরেকজনের সাথে হোক, আমি ফার্স্ট মানুষ যে এখানে আই উইল অলওয়েজ স্ট্যান্ড আপ। সো আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে কোনো ম্যাটার না। ওই সময় আমার বাংলাদেশ টিমের জন্য দরকার ছিল। আমি যদিও ম্যাচ খেলতেছিলাম না, বাট আমি আরও ছোট ছিলাম। বাট আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা মনে হয়েছে বলতে আমার ভিতর দিয়ে চলে আসছে। আসলে আমি যে অনেক কিছু করে চাই এরকমও না, জিনিসটা আমার এরকম হয়ে যায় অনেক সময়। তো আমি এটার জন্য আমার কাছে মনে হয় না যে অবভিয়াসলি কোনো কিছুর জন্য কোনো কিছু। বাট আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি আমার সামনে যদি খারাপ কিছু হয় আমি সবসময় এটা নিয়ে কথা বলবো। না, এটা দেখেন মাঠের ভিতরের জিনিস, মাঠেই ওইটা শেষ হয়ে গেছে। পরবর্তীতে একসাথে অনেক সময় দেখা হয়েছে, খেলা হয়েছে, তো এটা পার্ট অফ লাইফ, নো প্রবলেম। লাস্ট টু কোয়েশ্চেন অ্যাবাউট সাকিব আল হাসান। তৃতীয়বার পরীক্ষা দিয়ে তিনি বোলিং বৈধতা পেয়েছেন, জিনিসটা নিশ্চয়ই আপনার জন্য, আমাদের সবার জন্য স্বস্তির। অবভিয়াসলি দেখেন, সাকিব ভাইয়ের মতো মানুষ, সাকিব ভাই বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, তার জায়গা থেকে আমার কাছে মনে হয় পার্সোনালি শুধু আমি না, প্রতিটা মানুষই অনেক খুশি। কারণ সাকিব ভাইয়ের বাংলাদেশের জার্সিতে বাংলাদেশ টিমে দেখাটা আসলে আমার কাছে মনে হয় সবারই একটা আলাদা ভিতর থেকে একটা আলাদা ফিলিংস কাজ করে। অবভিয়াসলি তার মতো মানুষ আমার কাছে মনে হয় যে আমিও জানতাম যে ইনশাল্লাহ হবে, এবং সে ছেড়ে দেওয়ার মানুষ না। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে আরও ভালো কিছু আসবে ইনশাল্লাহ তার মাধ্যমে। যেটা বললেন লাল সবুজের জার্সিতে আবারও দেখতে প্রত্যাশা করেন কি? অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে এটা শুধু আমি প্রত্যাশা করি না, সবাই প্রত্যাশা করে ইনশাল্লাহ। সাকিব আল হাসান থেকে কি শেখার আছে, তার ক্যারেক্টার থেকে কি শেখার আছে? না দেখেন, আমার কাছে মনে হয় যে টু বি অনেস্ট যদি বলি, বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অনেক, এবং বাংলাদেশ ক্রিকেটের সে কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান হিসেবে অনেক উপরে নিয়ে গেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বাইরের দেশে অনেক জায়গায়। তো প্রতিটা ক্ষেত্রে আমার কাছে মনে হয় তার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। এবং সে আমার কাছে মনে হয় যে যখন ড্রেসিং রুমে থাকে বা মাঠে থাকে বা প্লেয়ারদের সাথে থাকে, তো সে কিন্তু অনেক কমফোর্টেবলি এবং ফ্রেন্ডলি সবার সাথে তার থটসগুলো শেয়ার করে। ভেরি লাস্ট কোয়েশ্চেন, লিডারশিপের কোনো স্থানে আপনি গেলে, বাংলাদেশ দলের কথা যদি বলি, ক্যাপ্টেন্সি কথা স্পেসিফিক্যালি, এমন কিছু যেগুলো আপনি পরিবর্তন করতে চাইবেন বা কিংবা কিছু যেটা আপনি ইমপ্লিমেন্ট করতে চাইবেন? আমার কাছে মনে হয় যে সবথেকে বড় কথা এখানে যেই থাকুক না কেন চিন্তা করা উচিত বাংলাদেশ টিম। আমি বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় যে জিনিসটা অনেক বেশি শুনে আসি, এটা ডোমেস্টিক হোক বা যেখানে হোক, যে ইন্ডিভিজুয়াল রান করা বা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করা। তো আমার কাছে মনে হয় না যে এই জিনিসটা
মানে আমি লাইক করি না পার্সোনালি। কেউ যদি এটা নিয়ে কথা বলে আমি হয়তো বলতে পারি বা আমিও ভুল হতে পারি, বাট আমি এটা নিয়ে একদমই দ্বিমত। কারণ ক্রিকেট জিনিসটাই হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কোনো কিছু না। এটা টু বি অনেস্ট আমার কাছে মনে হয়, আমি হয়তো বা ভুল হতে পারি, বাট এটা টোটালি টিম গেম এবং টিম এফোর্ট। সো আমার কাছে মনে হয় না যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু কে কী করতেছে এটার কোনো এতটা ভ্যালু থাকা উচিত যতটা টিমের ভ্যালু থাকা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন, নুরুল হাসান সোহান মাঠের এবং মাঠের বাইরের বিষয়গুলো সম্পর্কে আমাদের সাথে তার গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করছিলেন। আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ক্রিক ফ্রেন্ডলি থেকে আমি জয়ন্ত বিন্দু বিদায় নিচ্ছি।